নমস্কার দর্শক বন্ধুরা, নিউজ ভ্যানগার্ডের সংলাপ অনুষ্ঠানে আপনাদের স্বাগত। সংলাপ অনুষ্ঠানে আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, যে আগামী 23 তারিখ পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজকে আমাদের এই আলোচনা। আমরা এই আলোচনা শুরুতে বলতে চাই যে আজকে আমাদের আলোচনার কোনো লক্ষ্য উদ্দেশ্য হলো কোনো ভোটারকে প্রভাবিত করা নয়, কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করা নয়, কোনো পলিটিক্যাল পার্টির তাদের পক্ষে কোনো ক্যাম্পেইন করার বিষয় নয়। আমরা মনে করি যে ভোট দেওয়াটা এই ডেমোক্রেসিতে সবচেয়ে বড় অধিকার, গণতান্ত্রিক অধিকার, আমার সাংবিধানিক অধিকার। এবং সাংবিধানিক অধিকারে আমার প্রদত্ত সংবিধানে যে অধিকার রয়েছে সেটা হলো যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে ভোটদানের মাধ্যমে আমার একটা সরকার তৈরি করা, যে সরকারটা আমার জন্য, এই রাজ্যের জন্য, আমার যে সমাজ রয়েছে, যে আমাদের যে মানুষ রয়েছে, যে একদম প্রান্তিক স্তর থেকে একদম মধ্যবিত্ত শ্রেণী পর্যন্ত যে মানুষরা রয়েছেন, তাদের যে নিত্যদিনের সমস্যা রয়েছে, তাদের যে জীবনের যে সমস্যা রয়েছে, বিশেষ করে 5টি মৌলিক যে সমস্যা আমাদের আছে, 5টি যে দাবি থাকে, অন্ন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এবং পাশাপাশি জীবনমান উন্নয়নের এইগুলি বিষয়গুলি কতটুকু এই পলিটিক্যাল পার্টিগুলিকে ভোট দিলে, তাদের পক্ষে মতদান দিলে কতটুকু আমাদের যে বেসিক নিডসগুলি আছে সেগুলি পূরণ করতে পারবে, আমাদের যে আপলিফমেন্ট যেটা রয়েছে একদম প্রান্তিক অংশের মানুষ থেকে শুরু করে, এবং জাতি ধর্ম অনুযায়ী যারা পিছিয়ে রয়েছে অর্থনৈতিকভাবে, তাদেরও কীভাবে উন্নতি করা যায়, সেটাই কিন্তু এই সংবিধান প্রদত্ত এই ভোটদানের মধ্য দিয়ে, এই গণতান্ত্রিক প্রক্রিয়াতে অংশগ্রহণ করে সরকার নির্বাচন করে কিন্তু আমরা সেটা করতে চাই, আমাদের উন্নয়নের জন্যই করতে চাই। এবং যারা ভোট নিতে আসেন, যারা রাজনৈতিক দলগুলি রয়েছেন, তাদের প্রার্থী যারা রয়েছেন, তারা কিন্তু বারবার করে বলেন যে ভোট আপনার উন্নয়নের জন্য, আপনার সমাজের উন্নয়নের জন্য, আপনার দেশের, আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনি ভোট দিন, আমাদের জয়ী করুন, আমরা আপনাদের জন্য চিন্তা করব, আপনাদের উন্নয়নের জন্য, আপনাদের বেসিক যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলি আমরা সমাধান করার চেষ্টা করব। এরকম কিন্তু ভোট যখন আসে, ভোটের সময় মানুষের কাছে সেই অ্যাপিল, আবেদন নিয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলি যান, তাদের নেতারা যান, তাদের প্রার্থীরা যান, এবং আলটিমেটলি আমরা যখন ভোটটা দিই, আমরা আমাদের মতো ভোটটা দিই, আমরা তারা সবগুলি যে রাজনৈতিক দল রয়েছে, তাদের যে ম্যানিফেস্টো রয়েছে, তাদের যে প্রার্থীদের যে আবেদন রয়েছে, তাদের দলের যে কর্মসূচি রয়েছে, সেটার দ্বারা প্রভাবিত হয়ে বা সেটার দ্বারা সেটাকে দেখেই কিন্তু ভোট দেওয়াটাই সঙ্গত। এবং পাশাপাশি বিগত দিনে এই রাজনৈতিক দলগুলি কাজকর্মের ক্ষেত্রে, মানুষের উন্নয়নের ক্ষেত্রে, ভোটারদের উন্নয়নের ক্ষেত্রে কি কি করেছে, কি কি ভূমিকা ছিল, কি কি আন্দোলন করেছিল, মানে এজিটেশনটা কোন পর্যায়ে ছিল, সেটাও কিন্তু মাথায় রাখা দরকার। এটা নিয়ে আমাদের আলোচনা যে ভোট ভেবে চিনতে ভোট। আমি আলোচনা শুরুতে বলেছি, আমাদের বিন্দুমাত্র কোনো পলিটিক্যাল পার্টিকে আমরা প্যাট্রোনাইজ করছি না, কোনো প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার জন্য আবেদন করছি না। আমরা শুধু ভোটটা দেওয়ার ক্ষেত্রে মানুষের যে গণতান্ত্রিক অধিকার, সুচিন্তিত যে মতদান, সেটা যাতে হয় সেটাই আমরা আবেদন রাখবো। এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি, যখন অ্যাওয়ারনেস গ্রোয়িং প্রোগ্রাম করে, যে ভোটকে বেশি সংখ্যক ভোটারকে উৎসাহিত করা, ভোটদান কেন্দ্রে নিয়ে যাওয়া, ভোটাধিকার প্রয়োগ করার ক্ষেত্রে যখন ডিক্লেয়ার করেছে যে এই ভোটটা একটা উৎসবের একটা অন্যতম প্রধান উৎসব, সেই ক্ষেত্রে কিন্তু এটাও বলছেন যে ভোট যখন আপনি দেবেন, আপনার মূল্যবান যখন ভোটটা দেবেন, আপনার যে সুচিন্তিত মতবাদ ভেবে চিনতে আপনি ভোটটা দেবেন, যার পক্ষেই দিন, যাকে খুশি আপনি তাকে দিন। এ নিয়ে আজকে আমাদের আলোচনা। আমার সাথে রয়েছেন নিউজ ভ্যানগার্ডের এডিটর ইন চিফ, ব্যুরো চিফ সেবক ভট্টাচার্যজি, রয়েছেন আমাদের প্যানেলিস্ট সমাজকর্মী প্রদীপ্ত রায়। আমি শুরুটা প্রদীপ্ত রায় থেকে করব, যে ভেবে চিনতে ভোট, আজকের 23 তারিখ নির্বাচন পূর্ব ত্রিপুরা আসনে, আজকের ভারতবর্ষের প্রেক্ষিতে, রাজ্যের প্রেক্ষিতে কতটা আজকের দিনে প্রাসঙ্গিক হবে? ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা বাদে অন্য সমস্ত অঙ্গরাজ্যে যে নির্বাচন অনুষ্ঠিত হয়, বিধানসভা এবং লোকসভা ইলেকশন যে অনুষ্ঠিত হয়, বা নিম্ন স্তরে যে ইলেকশনগুলো হয়, পঞ্চায়েত স্তরে বা মিউনিসিপ্যালিটি ইলেকশন যেগুলি হয়, গড়ে 60% মতো ভোট পড়ে, 50% কোনো কোনো সময় পড়ে, সেটা খুব বেশি হলে 65%। গড়ে সারা ভারতে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা বাদে 60% মতো ভোট পড়ে। এবছরও মোটামুটি তাই পড়ছে। অর্থাৎ 40% মানুষ ওই সমস্ত রাজ্যে ভোট সম্পর্কে হয় উদাসীন কিংবা বিরক্ত, কিংবা কোনো কারণে ওরা ভোট দিতে পারেন না, ওদের রুটি রুজির সমস্যা থাকতে পারে, মোটের উপর ওরা ভোটদান করেন না।
কিন্তু ত্রিপুরায় এবং পশ্চিমবঙ্গে 80% ওপর জনগণ ভোটদানে অংশগ্রহণ করেন। ত্রিপুরাতে সংখ্যাটা প্রায় 90% কাছাকাছি বিগত কয়েক বছরে। বিগত 25 বছরে সিপিএম সরকার, বামফ্রন্ট সরকার বারবার বলেছেন যে ভোটদান হচ্ছে জনগণের উৎসব, এবং এরা সত্যি সত্যি ব্যাপক অংশের মানুষকে, ত্রিপুরার জনগণকে ভোটের দিকে টেনে নিয়ে গেছেন, এবং পশ্চিমবঙ্গেও তাই। কার্ল মার্কস অবশ্য ভোট সম্পর্কে অন্য কথা বলেন। উনি বলেছেন যে কয়েক বছর অন্তর নিপীড়ক শ্রেণী তাদের মধ্য থেকে শাসক বাছার জন্য নিপীড়িত শ্রেণীকে দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করান, সেই প্রতিনিধি সংসদে গিয়ে নিপীড়ক শ্রেণীর হয়ে নিপীড়িতদের শোষণ করে অত্যাচার করে। লেনিন বলেছেন, ভ্লাদিমির ইলিচ লেনিন বলেছেন, ডেমোক্রেসি ফর অ্যান ইনসিগনিফিক্যান্ট মাইনরিটি, ডেমোক্রেসি ফর দ্য রিচ, দ্যাট ইজ দ্য ডেমোক্রেসি অফ ক্যাপিটালিস্ট সোসাইটি। সিপিএম অবশ্য মার্কসের প্রতি দায়বদ্ধ নয়, লেনিনের প্রতিও দায়বদ্ধ নয়। সিপিএম সংসদীয় গণতন্ত্রের প্রতি দায়বদ্ধ, এবং সমস্ত যে সংসদীয় দলগুলো আছে যারা রাজনীতি এবং ভোটে অংশগ্রহণ করে তাদের মধ্যে, অর্থাৎ ভারত রাষ্ট্র কর্তৃক অনুমোদিত এবং আইনসিদ্ধ যে সমস্ত রাজনৈতিক দলগুলি ভোটে অংশগ্রহণ করে তাদের মধ্যে সিপিএম কিন্তু সংসদীয় গণতন্ত্রের মহিমান্বিত করার ক্ষেত্রে, সংবিধানের পবিত্রতা রক্ষায় নিঃসন্দেহে সবচেয়ে অগ্রণী ভূমিকা রেখেছে। এবং সেজন্যই কিন্তু দেখা যাচ্ছে ত্রিপুরাতে 90% ওপর মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে যায়। সিপিএম কিন্তু ভারতের সংসদীয় গণতন্ত্রের প্রতি এই দায়বদ্ধতা বারবার প্রকাশ করেছে। যদিও অনেকেরই অভিযোগ আছে, বিরুদ্ধ পক্ষের অভিযোগ আছে, সিপিএম সায়েন্টিফিক রিগিং করেছে, বিভিন্ন সময় মানে ওই ভুয়ো ভোটার লিস্টে যোগ করে দিয়ে তাদের পক্ষে নিয়ে গেছে, অনুপ্রবেশকারীদের নিজেদের পক্ষে নিয়ে গেছে, এরকম নানা রকম প্রচার আছে, অবশ্যই অভিযোগ আছে। কিন্তু এটা ঘটনা যে ব্যাপক হারে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় কিন্তু মানুষ ভোট দান করতে যায়, এবং সিপিএম কিন্তু অন্য সমস্ত সংসদীয় দলের থেকে এই ব্যাপারে ভারতীয় সংসদ এবং সংবিধানকে মহিমান্বিত করার ক্ষেত্রে সবচেয়ে অগ্রণী ভূমিকা রেখেছে, এটা অনস্বীকার্য। এখন বর্তমান অবস্থায় যেটা দাঁড়িয়েছে, 2018 ফেব্রুয়ারির 18 তারিখ পর্যন্ত যে উৎসবের মেজাজে মানুষ ভোট দিতে গেছে সেটা দেখছি তারপর থেকে আর হচ্ছে না গত এক বছরে। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা অভিযোগ, এবং আমরাও এটা স্বীকার করব যে অগণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু ভোটদান চলছে, যেটা 88 থেকে 93 সালে আমরা দেখেছিলাম। এখন এই অগণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিরোধ করার কথা যদিও এখন সিপিএমের নেতৃত্বের কয়েকজন বলেছেন গত 2-1 দিনে, কিন্তু এটাও সত্য যে সিপিএমকে কিন্তু শেষ পর্যন্ত নির্ভর করতে হচ্ছে প্রশাসন, সরকার এবং সর্বোপরি নির্বাচন কমিশনের গণতান্ত্রিক দাক্ষিণ্যের ওপর। সেই দাক্ষিণ্য যদি সিপিএমের ওপর থাকে তাহলেই কিন্তু শেষ পর্যন্ত তার পক্ষে সমস্ত ভোটারকে ভোটদান কেন্দ্রে নিয়ে যাওয়া সম্ভব হবে। আর ত্রিপুরাতে এখন যেটা হচ্ছে যে আমরা বিগত কয়েকদিনে দেখেছি, আগামীতে নির্বাচন হতে যাচ্ছে পূর্ব ত্রিপুরা আসনে, যেখানে কংগ্রেসের বেশ পায় ছিলই না, এখন দেখা যাচ্ছে যে জনজাতি ভিত্তিক সেই কেন্দ্রে কংগ্রেসের সভাপতি বদলের পরে একটা ব্যাপক সমর্থন তৈরি হয়েছে, এবং মারামারি কাটাকাটির মতো পরিস্থিতিও তৈরি হয়েছে। অর্থাৎ অগণতন্ত্রের বিরুদ্ধে আরেকটা অগণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে টক্কর দেওয়ার যে ব্যাপারটা, যেটা পশ্চিমবঙ্গে এখন তৃণমূল বিজেপির মধ্যে চলছে, সেটা কিন্তু এখানেও কম বেশি পরিলক্ষিত হওয়ার সম্ভাবনা আছে। পশ্চিম ত্রিপুরায় আমরা এখনও জানি না যে রিপোল কতটা হবে, কি হবে। আমার কাছে তো আমি জানি না এখন পর্যন্ত আছে কি কিছু রিপোল হওয়ার সম্ভাবনা, কিছু সম্ভাবনা নেই, শেষ পর্যন্ত নাও হতে পারে, ব্যাপারটা দাঁড়াচ্ছে যেরকম অবস্থায় আছে। তো যাই হোক, এখানে তো আমরা জানি যে রিগিং হয়েছে, এখানে রিগিং হয়েছে। তো এখানে রিগিং হওয়া সত্ত্বেও নির্বাচন কমিশন এখন পর্যন্ত রিপোল করতে পারলো না, আগামীতে করবে কিনা সেটাও আমরা জানি না, করার সম্ভাবনা দিন দিন কমে যাচ্ছে। এবার মানুষ যে ভোট দিতে যাবে, মানুষের প্রথম কথা ত্রাসমুক্ত হওয়ার বিষয়টা মানুষের সবার আগে আসার বিষয়। যে ত্রাসমুক্ত হওয়ার বিষয়টা কিন্তু এখনও নিশ্চিত নয়।
যদি প্রশাসন এবং নির্বাচন কমিশনের অধীনস্থ যে আধা সামরিক বাহিনী এরা যদি বিশেষ সক্রিয় ভূমিকা রাখে তাহলেই মানুষের পক্ষে যাওয়া সম্ভব। কারণ একা একা ভোট দিতে গিয়ে মারধরকে ফিরে আসাটা হচ্ছে এখন মোটামুটি স্বাভাবিক বিষয়। এখন দল বেঁধে গিয়ে কতজন যাবে এবং কতজনের সঙ্গে কতজন টক্কর দেবে সেই সব পাটিগণিতের হিসেব নিকেশের উপর দাঁড়িয়ে আছে যে অ্যাকচুয়ালি সুষ্ঠুভাবে কতজন ভোট দিতে পারবে। কিন্তু সুষ্ঠুভাবে ভোট দিতে গেলে কিন্তু মারামারি একটা হয়ে যাবে। সেই জায়গা থেকে মানুষের প্রধান যে বিষয়টা হচ্ছে, মানুষের এরকম কোনো মোহ নেই যে ইলেকশনে তারা দাঁড়াচ্ছে তারা খুব ভালো মানুষ এবং সেজন্য আমরা ভালো মানুষকে ভোট দিতে যাচ্ছি, এরা আমাদের খুব উপকার করবে, আমাদের প্রচুর দেখভাল করবে, আমাদের সুখ স্বাচ্ছন্দ্যের দিকে ওরা তাকাবে, আমাদের জীবন আরও উন্নত হবে, এরকম আশা থেকে মানুষ যায় না। সকালের খাওয়া পড়ার মতোই দৈনন্দিন কাজের মতোই মানুষের কাছে ভোটদান একটা স্বাভাবিক প্রক্রিয়া। ভোট আসলে ভোট দিতে হয়, এটা আমার গণতান্ত্রিক অধিকার। সিপিএম এটা মানুষের মধ্যে এই চেতনাটা দিয়েছে এবং সেজন্য ত্রিপুরার মানুষ যায়, দল বেঁধে যায়, ফ্লাইটের টিকিট কেটে তারপর বাড়িতে এসে তারপর ভোট দিতে চায়। এরকমও হয়েছে। মুম্বাই, ব্যাঙ্গালোর থেকে বা দিল্লি থেকে এসেছে কেন? ভোট দেওয়ার জন্য, শুধুমাত্র এইটুক কাজের জন্য। এরকম ঘটনা খুব কম দেখা যায় অন্য সমস্ত রাজ্যে। তো এই ক্ষেত্রে ত্রিপুরাতে এখন যা পরিস্থিতি আছে, পূর্ব ত্রিপুরা আসনে আসন্ন যে ভোটটা হবে সেই ভোটে মানুষের যাওয়ার ক্ষেত্রে কিন্তু তার নিরাপত্তার যে বিষয়টা, এই বিষয়টা যদি নিশ্চিত না হয়, দেখা যাবে যে একটা বড় অংশের মানুষ কিন্তু ঘর থেকেই বেরোতে পারবে না। কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এরকমও হয় যে ভোটদান কেন্দ্রের থেকে 200 বা 250 মিটার আগে মানে বিকাশ পুরুষরা দাঁড়িয়ে থাকে। কলকাতায়, পশ্চিমবঙ্গে যেমন কি বলে উন্নয়ন দাঁড়িয়ে থাকে, এরকম ত্রিপুরাতে দাড়িওয়ালা বিকাশ পুরুষরা অনেকেই দাঁড়িয়ে থাকে, ছাড়চুলের, বিশেষ চেহারা, একই রকম দেখতে, প্রায় সব রকম, একটু কালচে মতো। তো এরা সবাই দাঁড়িয়ে থাকে কিন্তু 200-300 মিটার আগের থেকে কিন্তু আটকে দিচ্ছে। এবং এই আটকানোর প্রক্রিয়াটা 10 জন মিলে আটকাচ্ছে, বদলে যদি 20 জন না যেতে পারে একসাথে, তাহলে এটা খুব মুশকিল। 1-2 জন হলে চড়থাপ্পড় খেয়ে তারপর বাড়ি ফিরে আসতে হয়। 2-1 জন হইচই করলে ক্যামেরাতে উঠবে, লাইনে দাঁড়িয়ে যে প্রতিবাদ করেছে এবং যে ভোট দিয়েছে এবং তাকে নিয়ে জয় জয়কার হবে, যে বিরোধী পক্ষ তো জয় জয়কার করবে। কিন্তু এটা বাস্তব পরিস্থিতি হবে না, খুবই কম হবে। এবং এটা দিয়ে যে সংখ্যার লোক ভোট দেবে সেটা দিয়ে কিন্তু বিরোধী পক্ষের জয় সুনিশ্চিত হবে না। তো সেক্ষেত্রে এখন কোনো পরিকল্পনা সেভাবে প্রশাসনের বাইরে, আমরা অন্য পার্টিগুলো কি করছে না করছে আমাদের তো জানা নেই, অন্তত আমার জানা নেই, মানে প্রতিরোধের ক্ষেত্রে কি পদক্ষেপ বাস্তবত নেওয়া হয়েছে বা বাস্তব পরিস্থিতি আছে কি না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আজকে ভোটদান প্রক্রিয়াতে সুষ্ঠুভাবে করতে হয় আগামী 23 তারিখ। তাহলে কিন্তু প্রশাসন থেকে যদি ব্যবস্থা নেওয়া হয়, নির্বাচন কমিশন থেকে যদি কঠোর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে কিন্তু মানুষের স্বাভাবিক ভোটদান অসম্ভব হয়ে দাঁড়াবে। এরকমও একটা দেখেছি যে ওই 105% ভোট পড়েছে গোলাঘাটি বা চরিলামের দিকে কোনো একটা ভোট কেন্দ্রে। 105%, 90%, 95% ভোট পড়েছে। অনেকেই ভোট দিতে যেতে পারেনি, কিন্তু 100%-এর উপর ভোট পড়েছে। এখন সেই ভোট কেন্দ্র যদি রিপোল না হয়, তাহলে বুঝতে হবে যে নির্বাচন আসলে একটা প্রহসনে কি পরিমাণ মানে উত্তুঙ্গে পৌঁছে গেছে প্রহসনের, এরপর যদি সেই কেন্দ্রে ভোট না হয়। তো এখন দেখা যাবে যে আগামীতে যে 23 তারিখ ভোটটা হবে, সেটাও যদি মানুষ যদি ভোট কেন্দ্রে না যেতে পারে, তারপর যদি বেশি পরিমাণে ভোট পড়ে যায়, তাহলে তো একটা মুশকিলের ব্যাপার আছে। কিন্তু আমি কথাটা শেষ করছি, সেবকদা অপেক্ষা করছে কথা বলার জন্য। তো শেষ কথা এটাই যে তবে পশ্চিম আসনের মতো ওয়াক ওভার দেওয়ার ক্ষেত্রটা পূর্ব ত্রিপুরায় নেই। সেক্ষেত্রে একটা টক্কর হতে পারে, টক্করটা হলে মারামারি হবে, কিন্তু সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, কর্মীদের মধ্যে মারামারিটা হবে। কিন্তু অবাধ ও সুষ্ঠু ভোট হওয়ার ক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনের ভূমিকা না থাকলে দুই দলের মারামারির মধ্যে দিয়ে অবাধ ভোট হবে না। যার শক্তি যেখানে বেশি সেখানে তার পক্ষে ভোট হয়ে যাবে। এই ব্যাপারটা সমূহ সম্ভাবনা আগামী 23 তারিখ আছে। আপনার বক্তব্য হলো যদি ভোট ভেবেচিন্তে দেওয়ার আগে ভোট দেওয়ার যে পরিস্থিতিটা সেটা আগে তৈরি করতে হবে নির্বাচন কমিশনকে, যাতে ভোট কেন্দ্রে সবাই যেতে পারে। সেটাই আমাদের ভাবনা, মানে ভোটারদের ভাবনা তো পশ্চিম ত্রিপুরা কেন্দ্র ছিল, অনেক ভাবনা ছিল। আমরা সোশ্যাল মিডিয়া তার আগের 15 দিন সমানে দেখেছি প্রত্যেকে ভাবনার প্রতিফলন ঘটাচ্ছে, রাস্তাঘাটে দেখেছি প্রত্যেকে ভাবনার প্রতিফলন ঘটাচ্ছে। কিন্তু ভোটের সুযোগই যদি না থাকে, তাহলে ভাবনার কি প্রতিফলন ভোট বাক্সে ঘটবে? সেটা তো মানে ভোট মেশিনে ঘটবে। সেটা হওয়ার আগেই তো অবস্থা অন্যদিকে চলে যাচ্ছে। ফলে আসল কথা হচ্ছে পরিস্থিতি তৈরি হওয়াটা, তারপর হচ্ছে মানুষের সচেতনতার ব্যাপারটা, বুঝে শুনে ভোট দেওয়ার ব্যাপারটা। আমি ভেবেচিন্তে ভোট দেওয়ার যে বিষয়টা, প্রদীপ্ত যেই জায়গা থেকে কথাটা সূত্রপাত করেছিল, সেই জায়গা থেকে আমি আসছি। এটা ঠিক ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ বাদ দিলে পরে গোটা ভারতবর্ষে অবশিষ্ট ভারতের ভোটদানের পার্সেন্টেজ অন অ্যান অ্যাভারেজ 60%। আর ত্রিপুরা পশ্চিমবঙ্গটাকে যুক্ত করলে পরে অন অ্যান অ্যাভারেজ 65%, 65 to 68% হচ্ছে
ভোটদান প্রক্রিয়া। পশ্চিমবঙ্গের ভোটারের সংখ্যা তো বেশ ভালো। এর মানে হচ্ছে 32 থেকে 35% মানুষ ভোট দেয় না বা দিতে পারে না। এবার যারা দেয় না, প্রদীপ তো একটা গ্লেন্স বলার চেষ্টা করছিল নানা কারণে দেয় না। আমি বলছি যারা দেয় যারা দেয় না সবটা মিলেই কিন্তু ভোটদান প্রক্রিয়া। এবার ভোট যারা দেয় তাদের কথাই তো ভেবেচিন্তে বলার বিষয়। একদম। আবার ভেবেচিন্তে ভোট না দেওয়ার বিষয় থাকে। কেমন? ভগীরথে ওখানকার বুথের 690 জন ভোটার গন্ডাছড়ার ভগীরথ এডিসি ভিলেজ, ওখানে তারা ভোট বয়কটের ডাক দিয়েছে। 690 জন ভোটার ভোট বয়কটের, তারাও ভেবেচিন্তে ভোট বয়কটের ডাক দিয়েছে। এটাও কিন্তু ভোটের অংশ। ঠিক। এবার বিষয় হচ্ছে যারা ডিসিশন নিয়েছে, হাতে মাত্র আর 2 দিন। ত্রিপুরা রাজ্যের মতো রাজ্যগুলোতে আমরা ট্রেডিশনালি দেখে এসেছি যে আমি কংগ্রেস পরিবারের বা আমি এন্টি বাম পরিবারের, মানে বাম প্রার্থীর বিরুদ্ধে যে দাঁড়াবে তাকে ভোট দেব। আমি বাম পরিবারের, মানে রাম শাম যদুমধু কালাচোড়া সাদাচোড়া যাকে দাঁড়ি করিয়ে দিক ভোট দেবে। একটা ট্রেডিশনাল সাবজেক্ট আছে। এই জায়গা থেকেই এসছে ভেবেচিন্তে ভোট দেওয়া। প্রদীপ তো ডেমোক্রেসির কথা বলছিল, অবাধ ভোট। প্রথমত আমি বলি যে নির্বাচন কমিশন যে উৎসবের মেজাজে ভোট, আমি বিগত প্রায় 15-20 বছর ধরে সিপিএম নেতাদের মুখে শুনতাম উৎসবের মেজাজে ভোট। আমার কাছে মানে এই কথাটা একবারে ক্লাউন টাইপ কথা লাগে, একবারে জোকার। কারণ হচ্ছে ইলেকশন যদি আগামী 5 বছরের জন্য এই এলাকার মানুষ বা এই রাজ্যের মানুষ বা এই দেশের মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করে আমরা কতটুকু ভালো থাকবো কতটুকু ভালো থাকবো না, এর মানে হচ্ছে ভেবেচিন্তে খুব সিরিয়াসলি এই ভোট দেওয়া দরকার। উৎসবের মেজাজে পৃথিবীর কোথাও নেই যে এটা ওই ক্রিসমাসের উৎসব হোক, দুর্গাপূজার উৎসব হোক, ঈদের উৎসব হোক, যে কোনো উৎসব হোক, উৎসবের মধ্যে সিরিয়াসনেস থাকে না, তার মধ্যে একটা ফান থাকে, একটা মজা থাকে। আর ভোট যদি সিরিয়াস সাবজেক্ট হয়, সেই সিরিয়াস সাবজেক্ট কি করে উৎসবের মেজাজে হয়? এটা উৎসবের মেজাজে হতে পারে না, মানে এটা এর মধ্যে প্রচণ্ড সিরিয়াসনেস বিষয় আছে। কারণ আমার জীবনটা কেমন যাবে, আমার লাইফস্টাইলটা কেমন যাবে, আমার এলাকার মধ্যে ড্রেনটা হবে কিনা, আমার রাজ্যে চাকরি হবে কিনা, আমার দেশে বেকারি দূর হবে কিনা, এই প্রশ্ন, সিরিয়াস প্রশ্নগুলো এই ভোটের সাথে জড়িত। বাট বলে দিচ্ছে উৎসবের মেজাজে ভোট, এটা আমার হাইলি অবজেকশন আছে এই জায়গাতে। এবার হচ্ছে ডেমোক্রেসি, গণতান্ত্রিক অধিকার। আমি সোজা সাপটা বুঝি, বয়স আমার যতখানি হয়েছে, যতগুলো গভর্নমেন্ট দেখেছি, আমি সোজা সাপটা বুঝি যে যায় লঙ্কায় সে হয় রাবণ, এর বাইরে কোনো কথা নেই। এবার কে কতখানি গণতান্ত্রিক আমি এই হিসাবটাও করতে রাজি না। আমি বলতে রাজি যে কে কত বেশি অগণতান্ত্রিক, কে কম অগণতান্ত্রিক। অগণতান্ত্রিক সবাই, এই কাঠামোর মধ্যে যারা যারা আছে তারা সবাই অগণতান্ত্রিক কোনো না কোনোভাবে। এবার বেশ কিছু অভিযোগ এসেছে গত 11 তারিখের নির্বাচনে ভোট দিতে যাওয়া হয়নি, দেয়নি, রিগিং হয়েছে, জোট রাজত্ব। তখন আমরা ছোট ছিলাম, আমার তখন স্কুল লাইফ চলছে বা কলেজ লাইফ চলছে। ওই সময় দেখেছি মানুষ ভোট দিতে দেয়নি সরাসরি। বাম রাজত্ব 25 বছর, অভিযোগ 11 তারিখের অভিযোগ ভোট দিতে দেয়নি, রিগিং হয়েছে। জোট আমলে অভিযোগ রিগিং হয়েছে, বাম আমলে অভিযোগ সায়েন্টিফিক রিগিং হয়েছে। কি অভিযোগটা? কি ভোটার লিস্ট থেকে চুরির কাজটা শুরু হয়, অভিযোগ একবারে প্রমাণপত্র সহ কোর্টে গিয়ে হাজির। আমি বলতে পারি না, নির্বাচন কমিশনের কাছে গেছে, কিছু কিছু প্রমাণ তো আছে, কিন্তু ভোটার লিস্ট থেকে যেই চুরিটার কাজ শুরু হয়, চুরি করতে করতে ইলেকশনের দিন কিছু কিছু এরিয়া, কিছু কিছু পকেট আটকে দেওয়ার কাজ হয়েছে। ভোট কেন্দ্রগুলো আপাত দৃষ্টিতে শান্ত ছিল,
মানুষ যারা এসছে, যারা ভোটার লিস্টে আছে, কারণ চুরিটা তো আগেই হয়ে গেছে, এবার যারা ভোটার লিস্টে আছে তারা এসে ভোট দিচ্ছে। যাদের ভোটার লিস্টে নাম নেই তারা কি করে ভোট দেবে? চুরিটা ওখানে সম্পন্ন হয়েছে, নীরবে নিস্তব্ধ ভাবে ভোট চুরিটা হয়ে গেছে। আজকে 11 তারিখে যে অভিযোগগুলো এসছে সেই অভিযোগগুলো যদি সত্যি হয়, দ্যার ইজ নাথিং ডিফারেন্স বিটুইন দেম। বামফ্রন্ট আমলে যেই চুরিগুলো হয়েছে, মানুষের ভোটই তো চুরি করেছে, কাগজ চুরি করে নিত, স্লিপ চুরি করে নিত, মানুষের ভোটাধিকার চুরি করেছে। যদি 11 তারিখের কথা ঠিক হয় তাহলে মানুষের ভোটাধিকার চুরি হয়েছে। তাহলে আমি একটা কথা মনে করি, যে যায় লঙ্কা সে হয় রাবণ। এবার 23 তারিখের ভোট এর বাইরে হবে আমি বিশ্বাস করি না, কারণ এই যে ভোট চুরি করা এটাও নির্বাচন প্রক্রিয়ার পার্ট অ্যান্ড পার্সেল। ভোট চুরি করা নির্বাচনের অংশ। এবার যার মাসুল শক্তি বেশি আছে সে চুরি করবে। নির্বাচন কমিশন যতই মাসুল শক্তি দেখাক না কেন, হ্যাঁ আমার রাষ্ট্রশক্তি আমার সাথে আছে, পুলিশ আছে, মিলিটারি আছে, বাস্তবে হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো তার মাসুল শক্তি যার বেশি আছে সে তার এলাকাটাকে দখল করে। পাহাড় দখলের লড়াই, পাহাড় দখলের লড়াই, পূর্ব ত্রিপুরা আসনে পাহাড় দখলের লড়াই হচ্ছে মূলত। এবার এই পাহাড় দখলের লড়াইয়ে গিয়ে প্রদ্যুৎ কিশোর সভাপতি হবার পর আইপিএফটি আলাদা প্রার্থী দিয়েছে অন্য অঙ্কে, এটা নিয়ে আজকের আলোচ্য বিষয় না। আইপিএফটির যে যুব সংগঠন বা ছাত্র সংগঠন টিএসএফ, তারা কিন্তু প্রদ্যুতের পাশে চলে গেছে। কংগ্রেসের পাশে গেছে কিনা বলতে পারছি না, প্রদ্যুতের পাশে গেছে। এবার পাহাড়টা সিপিআইএম যতই কিছু করুক, তাদের গণমুক্তি পরিষদ এই সেই অনেক কিছু করুক, জিতেন চৌধুরী প্রচুর ঘোরাঘুরি করছে, প্রচুর সভা টভা করছে, এইগুলো করছে, জনসভায় লোক হচ্ছে না বিষয়টা এমন না, এগুলোও হচ্ছে, কিন্তু পাহাড়ের মূল লড়াইটা হচ্ছে টিএসএফ বেসড কংগ্রেস। টিএসএফ, বারবার আমি বলছি, টিএসএফ বেসড কংগ্রেস অ্যান্ড বিজেপি। সিপিএম যেই শক্তি আছে আলটিমেটলি কংগ্রেসকেই সাপোর্ট করবে। এটা হচ্ছে মানে ডেমোক্রেসি কতখানি থাকবে, ভোটদানের অধিকার কতখানি থাকবে এই নিয়ে বিষয়। আর সমতল অংশে বিজেপি শক্তিশালী, সমতল বিশাল সমতল অংশ আছে, এই জায়গাতে বিজেপি শক্তিশালী। এবার যারাই ভোট দেবে লাস্ট পর্যন্ত গিয়ে দিতে পারলো, তাদের কাছে আমি বলি ম্যানিফেস্টো দেখে কে আমার পক্ষে কথা বলছে, কে আমার পক্ষে কথা বলছে না, এইগুলো আমার, হ্যাঁ এই 5টা কথা আমার ভালো লেগেছে, ওর এই 3টা কথা ভালো লেগেছে, এখানে যেহেতু 5টা কথা ভালো লেগেছে আমি এই 5 জনকেই ভোট দেবো, এই অমুক পার্টিকেই ভোট দেবো, এরকম বিষয় কিন্তু ত্রিপুরাতে নেই, ভারতবর্ষেও নেই। ম্যানিফেস্টো নাথিং বাট আই ওয়াশ। এবার ম্যানিফেস্টোটা হচ্ছে ভোটের আগে লোভ দেখানো, ভোটের পরে বিরোধীরা এটা নিয়ে চচ্চড়ি বানাবে, এই হচ্ছে কাজ। ম্যানিফেস্টোর এর বাইরে কোনো কাজ নেই। এবার হচ্ছে আমি কি দেখছি, পার্সন জিতেন চৌধুরী ভালো মানুষ, খারাপ না। বিজেপির যে প্রার্থী দাঁড়িয়েছে সে এক সময় সিপিএম দলে ছিল, রেবতী মোহন ত্রিপুরা, টিএসইউ করতো, সেও আমি পার্সোনালি যতটুকু জানি সেও ভালো ছেলে। আর প্রদ্যুতের বোন যে দাঁড়িয়েছে ওকে ত্রিপুরার মানুষ খুব বেশি দেখেনি, ইতালি ফিতালিতে থাকতো, ওটা আলাদা সাবজেক্ট। এবার ভোট যে দেবে ভেবে চিন্তে যে ভোট দেবে, আমি যদি এই ক্ষেত্রে তুল্যমূল্য বিচার করি, প্রথমত আমার প্রথম পয়েন্ট হচ্ছে ডেমোক্রেসি হরণের ক্ষেত্রে প্রত্যেক পলিটিক্যাল পার্টি যে যেখানে সুযোগ পায় সেখানেই মানুষের গণতন্ত্র হরণ করে ভোটের স্বার্থে। এটা হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট। যেখানে কংগ্রেস শক্তিশালী সেখানে কংগ্রেস করবে, যেখানে বিজেপি শক্তিশালী সেখানে বিজেপি করবে। সিপিএম কি কম করেছে? যেখানে সিপিএম আজকেও যদি কোথাও একটা বুথে শক্তিশালী হয় সেখানে তারা করবে। সুতরাং এগুলো নিয়ে মাথা ব্যথা নেই, এটা ভোটের পার্ট। এটা হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে 1 বছর বিজেপি গভর্নমেন্ট আছে এখানে, 1 বছর এই সময়টা যথেষ্ট না। কিন্তু আমি বলি কয়েকটা বিষয় আমার কাছে যেটা ইতিবাচক লেগেছে। বিজেপির পক্ষে ভোট দেবে না কংগ্রেসের পক্ষে ভোট দেবে এটা মানুষের বিষয়। আমার কাছে যেটা ঠিক মনে হয়েছে যে জিতেন চৌধুরী এমপি হয়ে সংসদে গিয়ে করবে কি? সংসদে গিয়ে করবে কি? সিপিএম তো সংসদে ক্ষমতা দখল করতে যাচ্ছে না, দিনের পর দিন আসন কমছে, এবার পাবে কিনা একটা সন্দেহ আছে। সংসদে গিয়ে করবে কি?
এই বলবে আমি গিয়ে এই বলেছি সেই বলেছি, কেন্দ্র দেয় না, কি করব? বিগত 25 বছর ধরে কেন্দ্র দেয় না গল্প শুনেছি। যখন ইউপিএ গভর্নমেন্ট ছিল, তোমার ঠিকা খেয়ে মনমোহন সিংয়ের সরকার ছিল, তুমি সাপোর্ট করেছিলে সিপিএম দল, ওই সময়ও কেন্দ্র দেয় না। যখন ইউপিএ গভর্নমেন্ট তোমার সাপোর্ট ছাড়া ছিল, তখনও কেন্দ্র দেয় না, অথচ 22টা পুরস্কার দিয়েছে নির্বাচনের আগে বামফ্রন্ট গভর্নমেন্টকে বিগত। বিজেপি গভর্নমেন্ট আসলো 14 সালে, এও দেয় না। সিপিএম মানে কেন্দ্রের হাত থেকে, মানে যদি সিপিএম এর কথাকে ঠিক ধরি, কেন্দ্রের অনিচ্ছুক হাত থেকে ছিনিয়ে আনা, এই কথাটা যদি ঠিক হয়, ওরা পারে না। সুতরাং তেমন কোনো ইতিবাচক বিষয় কিন্তু সিপিএম রাখতে পারে না। ব্যক্তিগতভাবে জিতেন চৌধুরী ভালো মানুষ, আমি জানি, বাট অ্যাজ এ পলিটিক্যাল পার্টি ইতিবাচক ভূমিকা সংসদে নিয়ে রাজ্যের জন্য কিছু করা, এই জায়গাটা কিন্তু জিতেন বাবুরা পারেননি, কেউই পারেননি। বাকি রইল কংগ্রেস, রইল আইপিএফটি, রইল বিজেপি। এবার আইপিএফটিকে কিছু মানুষ ভোট দেবে কেন? মানে ভোট দেওয়ার আগ মুহূর্তেও জানে যে আমার পক্ষে, তাদের পক্ষে ত্রিপুরাল্যান্ড আনা সম্ভব না, জেনে বুঝে হ্যাঁ ত্রিপুরাল্যান্ডের কথা তো অন্তত বলে ত্রিপুরাল্যান্ডকে ভোট দেবে, মানে আইপিএফটিকে ভোট দেবে। এটা খুব কম অংশ, কারণ মূল শক্তিটা টিএসএফ চলে গেছে কংগ্রেসের সাথে। এবার কংগ্রেস, মূল লড়াই কংগ্রেস এবং বিজেপির মধ্যে। আমার ধারণা কংগ্রেস সেকেন্ড পজিশনে চলে আসবে এবং সিপিএম এটা মানে খুবই অপাঙ্ক্তেয় জায়গায় গিয়ে দাঁড়াতে পারে আগামী দিনে ত্রিপুরা রাজ্যে। তো বিগত 10 বা 12 মাস বা 14 মাসের যে অভিজ্ঞতাটা, আমি দু একটা প্রশ্ন বলি। আমার কাছে বিজেপির পক্ষে ভোট দেওয়ারই কিছু ইতিবাচক দিক আছে, কংগ্রেসের পক্ষে ভোট দেওয়ারও কিছু ইতিবাচক দিক আছে। বিজেপির পক্ষে ভোট দেওয়ার ইতিবাচক দিকগুলো কি? বিগত 1 বছরে 7ম বেতন কমিশনের কথা বলেছিল। 7ম বেতন কমিশন ত্রিপুরা রাজ্যে দিতে পারেনি বিজেপি আজকে পর্যন্ত, কিন্তু 4000 হোক, 7000 হোক, 9000 হোক, প্রত্যেক কর্মচারীর কিছু টাকা বেড়েছে। যদি গভর্নমেন্টটা চেঞ্জ না হতো, বিজেপি না আসতো, কারণ সিপিএম বারবার বলেছে আমি দেব না, এই 4000 টাকাও পেত না। এটা একটা ইতিবাচক দিক। নেশা বিরোধী কাণ্ড আসলে কি ভবিষ্যৎ প্রমাণ করবে, কিন্তু এইবারের নির্বাচনে, মানে আজকের নির্বাচনে যা বিজেপির পক্ষে যাচ্ছে, আগামী নির্বাচনে তা বিজেপির পক্ষে যাবে তা কিন্তু না। কারণ সময় হয়ে গেছে, সময় পেয়েছে, তারপরেও তুমি করোনি, সুতরাং বিজেপির অ্যাকাউন্টেবিলিটি ফিক্স হবে। আজকের ভোট যেহেতু মাত্র 1 বছর, এই কারণে আমি বলছি যে কিছু কিছু পয়েন্ট, হ্যাঁ কিছু কিছু কথা নিয়ে মিডিয়াতে হাসাহাসি হয়েছে, চাষটলে হাসাহাসি হয়েছে, এগুলো হয়েছে, বাট কাজগুলো যেগুলো হয়েছে রেজাল্ট এখনো পায়নি। বাট কিছু কিছু ডিসিশন খারাপ না। ট্যুরিজম নিয়ে বিগত লেফট ফ্রন্ট ট্যুরিজম নিয়ে ভাবতে হবে, ত্রিপুরা রাজ্যে ট্যুরিজম ছাড়া আর ইন্টারন্যাশনাল ট্রেডিং ছাড়া আর কোন ইন্ডাস্ট্রি আছে ত্রিপুরা রাজ্যের ইকোনমিকে ডেভেলপ করতে পারে? বিগত লেফট ফ্রন্ট গভর্নমেন্ট ত্রিপুরার ট্যুরিজমকে ডেভেলপের কথা ভাবেনি। হবে কি হবে না আগামী দিন প্রমাণ করবে, বাট বলছে ট্যুরিজম, বিজেপি গভর্নমেন্টটা বলছে ট্যুরিজমের কথা। এইরকম বেশ কিছু বিষয় ইতিবাচক আছে, বেশ কিছু বিষয় ইতিবাচক আছে। নেতিবাচক তো আছেই, যে গভর্নমেন্টে যাবে, যে যায় লঙ্কা সে হয় রাবণ। এবার তার নেতিবাচক দিক প্রচুর থাকে, আমি ইতিবাচকের কথা বলছি। কংগ্রেসের প্র্যাকটিক্যালি এখন পর্যন্ত ইতিবাচক স্লোগান রাজ্যের ক্ষেত্রে নেই। বিজেপির ক্ষেত্রে নেতিবাচক স্লোগান হচ্ছে, নেতিবাচক দিক হচ্ছে দিল্লিতে বিজেপি যেই কমিটমেন্টগুলো করেছিল সেই কমিটমেন্টগুলো ফুলফিল করতে পারেনি, এই বলে বিরোধীদের যে প্রচার আছে, এটা বিজেপির জন্য একটা নেগেটিভ পয়েন্ট। বাট কংগ্রেস তার ইউপিএ গভর্নমেন্টের সময় খুব বেশি আশার আলো দেশের মানুষকে কিন্তু দেখাতে পারেনি, খুব বেশি আশার আলো দেখাতে পারেনি। পজিটিভ হচ্ছে কংগ্রেসের নেতৃত্ব, দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইউনাইটেডলি, আপাতত ইউনাইটেডলি, গোপাল রায় অমুক তমুক একটা ফাইট টাইট তো এগুলো আছেই, বাট আপাত দৃষ্টিতে ইউনাইটেডলি বহুদিন পর এই প্রথম তারা ফাইট করছে একটা নির্বাচনী ময়দানে।
এটা আমার মনে হয়েছে। তা থেকে বিজেপিতে যেই কংগ্রেসের বহু ভোটার গিয়েছিল তারা কিন্তু বেশ কিছু শিফট করলেও করতে পারে, যে হ্যাঁ আমরা যেই কংগ্রেসকে চিনতাম এই কংগ্রেস কিন্তু আবার ফিরে আসছে। তার মধ্যে আবার এই রাজবাড়ির গল্প আছে, এগুলো মিলে একটা কিছু হাওয়া কংগ্রেসের দিকেও থাকতে পারে। সুতরাং আমার বক্তব্য হলো যে কাজ যা করেছে, রাজ্যের ক্ষেত্রে হোক দেশের ক্ষেত্রে হোক, কাজ যা করেছে সেই কাজের নিরিখে যদি ভোট দিতে পারে তাহলে সেই কাজের নিরিখে সেই ভোটগুলো দেওয়া উচিত। এটা যেই পার্টি হোক বিচার বিশ্লেষণ করে ভেবে চিনতে ভোটগুলো দেওয়া উচিত। এটার এই সেবকের যে কাউন্টার আলোচনাটা, এটা আপনার থেকে মানে যে পজিটিভ নেগেটিভ দিকগুলি আলোচনা করলো, যে বিষয়গুলি বললো যে কংগ্রেসের পজিটিভ দিকগুলি বা 1 বছর 13 মাস বা 14 মাসের কাজের বিজেপির পজিটিভ দিকগুলি, লেফটের যারা আগের বিধায়ক সংসদ ছিলেন তাদের যে ভূমিকা, মানুষের জন্য বলা কিছু না করতে পারা, এই বিষয়টা কি মানুষ 23 তারিখের চিন্তাধারায় ভাবনা চিন্তায় আনবে এবং ভাবনা চিন্তায় কি ভোট রিফ্লেকশন হবে? এটা ভোটের একটা বিষয় কি, এমনিতে বিভিন্ন লোকজনের সাথে কথা বলে বিভিন্ন প্রান্তে যতটুকু বুঝেছি যে আসলে এই যে জাতীয় স্তরের যে বিষয়গুলি এই নির্বাচনে উঠে আসছে, জাতীয়তাবাদ বিজেপির একটা বড় ইস্যু, দেশপ্রেম তথাকথিত, আর এদিকে রাফাল বা দুর্নীতির যে বিষয়গুলো আছে, এগুলি হয়তো আগরতলা শহরের চাকরিজীবী মধ্যবিত্তের জন্য কিছু বিষয় হতে পারে, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখে থাকি, কিন্তু আম জনতা যারা আছে ত্রিপুরার, তারা কিন্তু তাদের ব্যক্তিগত যে সমস্যা, আমার অনেক সময় মনে হয় মানুষের সাথে কথা বলে এই দুটো পয়েন্ট মানে খায় না মাথায় দেয়, এগুলো কিন্তু মানুষ বুঝে। ফলে ত্রিপুরার রাজনীতিতে মানে এই নির্বাচনে না আছে দেশপ্রেম ইস্যু তথাকথিত, আর না আছে রাফেল ইস্যু। ঠিক আছে, মূলত দেখা যাচ্ছে মানুষের কিন্তু রুটি রুজি দৈনন্দিন যে সমস্যা সেই ইস্যুটাই প্রধান হয়ে দাঁড়াচ্ছে। এবং এটা কিন্তু ঘটনা, কর্মচারী বেতন পেয়েছে 10 টাকা বেড়েছে কি বেড়েছে না সেটা না হলেও কর্মচারী চলে যেত, অসন্তুষ্টির ব্যাপারটা অন্য জায়গায়। কিন্তু সাধারণ যারা ক্ষেত মজুর, দিন মজুর, জনমজুর যারা আছে, কৃষক শ্রমিক যারা অসংগঠিত আছে ত্রিপুরা রাজ্যে, এরা কিন্তু কাজের ক্ষেত্রে একটা বিরাট সমস্যায় পড়ে গেছে। এদের রুটি রোজগার কিন্তু অনেক কমে গেছে। এই রুজি রোজগার কমার ব্যাপারটা কিন্তু তাদের একটা বিরাট বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা উন্নয়ন করছি বললে তো হবে না, মানুষ কি পাচ্ছে বাস্তবে সেটা হচ্ছে আসল কথা। 5 বছর পরে কি হবে সেটা মানুষ হিসেব করে না, আমি কালকে বাঁচবো কি করে সেটা আগে হিসেব করে। এবং আজকে যারা দিন আনে দিন খায় যে মানুষগুলি আছে, দিন আনে দিন খায় মানুষগুলির কাছে সপ্তাহান্তে কোনো বেতন খাড়া নেই যে ওইটা দিয়ে সে পরিকল্পনা করবে যে পরের মাসে কিভাবে চলবে। তার নিত্যদিনের রোজগার দরকার লাগে, 200 টাকা হোক, 500 টাকা হোক, 600 টাকা হোক, নিত্যদিনের রোজগার লাগে। সেখানে কিন্তু এই লোকগুলির এই সমস্যাটা ব্যাপকভাবে আছে এবং এই ব্যাপক সমস্যাগুলি নিয়ে লোকগুলি ভাবছে, এটা নিয়েই তাদের হয়তো ভোটের চিন্তাটা আসছে, তাদের মধ্যে আসছে। কিন্তু আবারও বলছি যে সে যদি ভোটদান করতেই না পারে তাহলে তো ভেবেচিন্তে ভোট দেওয়ার ব্যাপারটা কী আসে। আর একটা বিষয় আছে, যারা প্রচুর টাকা খরচা করে, যারা প্রচুর প্রভাব বিস্তার করতে পারে, যারা প্রচুর প্রতিশ্রুতি দিতে পারে, সবচেয়ে বড় কথা হচ্ছে ক্যাপিটালের যাদের বেশি আছে তারা ইলেকশনে জিতে যায়। এটা তো একটা আমরা স্বাভাবিকভাবেই সবসময় দেখে আসছি। এখানে দেখা যায় কি অনেক ছোট ছোট পার্টি আছে যে পার্টিতে যারা কাজ করেন, আমি নাম উল্লেখ করতে চাই না, ত্রিপুরা রাজ্যে একেবারে হয়তো ক্ষুদ্র শক্তি এরা, কিন্তু আমি ব্যক্তিগতভাবে, আমরা অনেকেই ব্যক্তিগতভাবে তাদের চিনি, এরা কিন্তু সারা দিন রাত খাটছে মানুষের জন্য, নিজেদের কিচ্ছু নেই, 500 টাকা 600 টাকা তাদের রোজগারও নেই সারাদিনে। এরকম লোকও প্রচুর আছে বিভিন্ন ছোট ছোট দলগুলির মধ্যে, রাজনৈতিক দলগুলির মধ্যে। এরা ভোটে অংশগ্রহণও করে থাকে এবং সত্যি এরা মানুষের জন্য জান প্রাণ দিয়ে খাটছে, আমরা অনেকেই চিনি এরকম। এরা নিজেরাও আর্থিক অবস্থা এদের খুবই খারাপ, পয়সা করি করার ব্যাপারে এদের নেই, অত্যন্ত অনেস্টি আছে, তাদের মতের সঙ্গে আমরা একমত হই বা না হই, প্রচণ্ড সততার সঙ্গে, প্রচণ্ড আবেগের সঙ্গে মানুষের জন্য এরা কাজ করে। কিন্তু এরা কিন্তু ভোট পাবে না, এরা যতই প্রচার করুক, প্রচারটা মানুষের মধ্যে যাচ্ছে না, পাবে না। যেরকম বন্ধ ডাকলে, স্ট্রাইক ডাকলে, সেম ইস্যুতে যদি কোনো ছোট দল স্ট্রাইক ডাকে সেই বন্ধটা সফল হয় না, বড় একটা দল যদি, শক্তিশালী দল যদি বন্ধ ডাকে বা স্ট্রাইক ডাকে সেটা সফল হয়ে যায়। এই সফল হওয়া বা না হওয়ার ক্ষেত্রে জনগণের সচেতনতা কিন্তু সেখানে বড় ফ্যাক্টর না, সেখানে বড় ফ্যাক্টর হচ্ছে যে আসলে তার প্রভাব প্রতিপত্তি এবং ভয় জাগানোর ক্ষমতা তার কতটা আছে, দোকান খুললে দোকান ভেঙে ফেলার ক্ষমতা তার কতটা আছে, অফিস খুললে অফিসটিকে আক্রমণ করার ক্ষমতা তার কতটা আছে। এই উপর নির্ভর করে আসলে ভীতি থেকে কিন্তু মানুষ দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে এটাকে সফল করে দেয়। আবার সমর্থন একটা হয়তো থাকতে পারে, কিন্তু সমর্থন থেকেও আসলে ভীতি মিশ্রিত শ্রদ্ধা বা ভীতিটাই অনেক বেশি হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে দেখা যায় যে সমস্ত নির্দল বা ছোট দল থেকে যারা ইলেকশনে দাঁড়ায় তারা কিন্তু অনেক বেশি সততার সঙ্গে মানুষের পক্ষে কথা বললে, মানুষের জন্য পরিশ্রম করলেও তারা কিন্তু জনগণের সমর্থন পায় না। কারণ জনগণের সমর্থনটা অনেকাংশে নির্ভর করে হচ্ছে যে কে কত বেশি টাকা ছড়িয়ে, কত বেশি প্রচার করে, কত বেশি ভীতি সৃষ্টি করে, কত বেশি সমীহ সৃষ্টি করে মানুষের মধ্যে প্রভাব বিস্তার করতে পারে। সেজন্য দেখা যাচ্ছে যে ফিল্ড মার্শালকে দাঁড় করিয়ে দিলেও সেই ইলেকশনে জিতে যাচ্ছে, আগের দিন উল্টো দিকে ছিল, পরের দিন দল বদল করে এই দলে এসছে, প্রার্থী হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে, জিতে যাচ্ছে।
নীতি নৈতিকতার ব্যাপার সেখানে নেই। মানুষ ভোট দিচ্ছে প্রভাব বিস্তারকারী যে দলটি আছে সেই দলটিকে, যে প্রভাবিত করতে পারছে তাকে, যাকে সে সমীহ করছে সেই দলটাকে ভোট দিচ্ছে। তার থেকে কিছু পাওয়ার আশায় ভোট দিচ্ছে সবসময়, এরকম ব্যাপারটাও হয় না। তার মূল কথা হচ্ছে আমি প্রভাবের সঙ্গে থাকছি, আমি ক্ষমতার সঙ্গে থাকছি। মানুষের কিন্তু একটা সাধারণ একটা প্রবণতা থাকে সাধারণভাবে ক্ষমতার সঙ্গে থাকা। যখনই দেখা যাবে, যেমন দেখা গেছে কি দীর্ঘদিন সিপিএম 25 বছর সমানে এখানে করছে, মানে 2 বছর আগেও বোঝা যায়নি যে সিপিএম এর এভাবে পতন হয়ে যাবে 2018 সালে। দেখা গেছে প্রচুর পরিমাণে কংগ্রেস যারা করতো এরা দলে দলে দেখা গেছে বিজেপিতে চলে গেছে। ভোট কাটাকাটির গল্পটাও আর নেই, সবাই মিলে বিজেপিকে ভোট দিয়েছে। অর্থাৎ বিজেপি ওই সময় এত শক্তিশালী হয়ে গেছিল, সবাই ভেবেছে আমরা এরাই ক্ষমতাশালী, আমরা বিজয়ীর পক্ষে থাকবো। ওই মানুষ সবাই মিলে দেখা যাচ্ছে বিজেপির পক্ষে চলে গেছে। না হলে তো কাটাকাটির ব্যাপার ছিল, তৃণমূল কংগ্রেস বিজেপিতে কাটাকাটি হতো। দেখা গেল কোনো কাটাকাটি হয়নি, একতরফাভাবে এরা সব পেয়ে গেছে বিরোধী পক্ষের ভোটগুলো, এবং সিপিএমের ভোটও ভেঙেছে। এর ফলে কী হচ্ছে, এমন একটা সময় চলে এসছে প্রভাবে সমীহতে, প্রতিপত্তিতে, ক্ষমতায়, ভীতি জাগানো থেকে শুরু করে সমস্ত কিছুতেই এরা এমন একটা অবস্থায় পৌঁছে গেছে যে সবাই মিলে তাদের পেছনে সামিল হয়। আসলে মানুষ ক্ষমতার পেছনে সামিল হয়। এই যেমন পরশুদিন যে ঘটনাটা হলো বা কালকে যে ঘটনাগুলি হলো, এখন পাল্টা একটা ওই চত্থাপ্পড় মারার যে ব্যাপারগুলি ঘটলো, প্রদ্যুৎ কিশোর যেটা করেছে, এগুলি কি হচ্ছে সমীহ বা ভীতি জাগানোর জায়গাটা তৈরি করা, সব কর্মীদের চাঙ্গা করা। আজকে আমার সেবকদার সঙ্গে কথা হচ্ছিল বিষয়টা নিয়ে, তো এটা হচ্ছে কি চাঙ্গা করে তোলা। অর্থাৎ এই যে অনুব্রত মণ্ডল এরপর বাজে বাজে কথা বলে যাচ্ছে এবং সেগুলি খুব হাততালি পাচ্ছে এবং তার দলীয় কর্মীরা চাঙ্গা হচ্ছে। এরকমভাবে দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে এই যে বিজেপির বিভিন্ন সাধু সন্তরা উস্কানিমূলক কথা বলছে, অন্য পার্টিগুলিও বলে, মিথ্যে কথাও বলেতে সমস্ত পার্টি বলে, এবং এই বলার মধ্য দিয়ে আমরা বলতে পারি এরকম বাজে কথা কীভাবে বলছে, মানুষ তো বিদ্রোহ করে, মানুষ তো খারাপ বলবে। আসলে মানুষ খারাপ বলে না, মানুষ ওইটার পক্ষে দাঁড়িয়ে যায়। অর্থাৎ দেখে যে এই লোকটা এত ক্ষমতা যে এরকম কথা বলছে, এরকম কথা বলে লোকটা দৃঢ়ভাবে পার পেয়ে যাচ্ছে, দাঁড়িয়ে যাচ্ছে, তো আমরা তার পক্ষে থাকবো না কেন? এই তো বিজয়ী, এই তো ক্ষমতাশালী। এই ক্ষমতা এবং বিজয়ের পক্ষে মানুষ থাকে। একটা ঘটনা ছিল এরকম, ওই তো একটা ঘটনা ছিল, মানে ওই দক্ষিণ আমেরিকাতে কিছু কিছু দেশে এরকম হয় যে ব্রাজিল বা চিলি বা আর্জেন্টিনা, যেখানে কি হয় 2 দিন পরে পরে সরকার পাঠানোর ব্যাপার ছিল, আজকে থেকে 40 বছর আগে। তো কী হতো, পেরুর ঘটনা সেটা, যে আমি তাতে শেষ করছি, যে মানুষ ফটো রাখতো, মানে কোন নেতা আজকে জিতবে, লড়াই চলতো এদের মধ্যে, নিজেদের মধ্যে। ঘরে 3-4টে ফটো রেখে দিত। সকালবেলা উঠে এই পড়োশি ওই পড়োশির সঙ্গে খোঁজ নিত, আজকে কারা জিতলো, সঙ্গে সঙ্গে ওই পুরনো ফটোটা ফেলে নতুন ফটো লাগিয়ে দিল করে। আবার 2 দিন পরে সে হেরে গেল, আবার নতুন আরেকটা ফটো রাখা থাকতো, জিজ্ঞেস করলো আজকে কারা জিতলো, সে তাদের ফটো লাগিয়ে দিল। অর্থাৎ মারামারি কাটাকাটিতে যে জিততো সঙ্গে সঙ্গে তার ফটোটা দেয়ালে লাগিয়ে দিল। এখনও ত্রিপুরাতে তাই চলছে। এতদিন যারা সিপিএমের ছবি লাগিয়েছে, এখন সেই সব ছবি শেষ, এখন বিজেপির ছবি, তাদের নেতাদের ছবি কিংবা তাদের রঙের পতাকা ঘরে 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 লাগিয়ে দিয়েছে। যে সিটু করতো লাল পতাকা লাগিয়ে রাখতো, এখন সে গেরুয়া পট্টি বেঁধে, গেরুয়া পাঞ্জাবি পরে, কপালে তিলক লাগিয়ে এখন সে গেরুয়াপন্থী। কারণ কি, ক্ষমতার সঙ্গে থাকা। 3 তারিখ, মার্চের 2 তারিখও যে সিপিএমের সঙ্গে ছিল, মার্চের 4 তারিখ সে বিজেপির সঙ্গে, ক্ষমতার সঙ্গে থাকতে চাই। এই কথাই হচ্ছে, এখন যদি দেখা যায় যে ভোটাররা যদি দেখে যে বিজেপি ক্ষমতা, বিজেপি প্রতিপত্তি, বিজেপি প্রভাব, তাহলে তার সঙ্গে থাকবে। আর যখন বলবে না বিজেপি এখন ধীরে ধীরে টলে যাচ্ছে, কংগ্রেস ক্ষমতাশালী হচ্ছে, কংগ্রেস আসছে, কংগ্রেসে আসার সমূহ সম্ভাবনা আছে, তখন যেখানে সবাই কংগ্রেসের পক্ষে চলে যাচ্ছে। আবার যদি সিপিএম দাঁড়ায় এরকম জায়গায় যে সিপিএম এবার দাঁড়িয়ে যাচ্ছে, একটা বিশাল ব্যাপার নিয়ে, বিশাল ক্ষমতা নিয়ে সিপিএম আবার মাথা চাড়িয়ে হচ্ছে, তখন সবাই সিপিএম এর পেছনে যাচ্ছে। মানুষ কিন্তু স্রোতের পক্ষে যেতে চায়। আমাদের কাছে গন্ডাছড়া ভগীরথের ঘটনাটা কিন্তু একটা, এটার থেকে ব্যতিক্রমী, কিন্তু একটা ব্যতিক্রমী ঘটনা আছে, কিন্তু ব্যতিক্রম তো উদাহরণ হিসেবে আসে না, ব্যতিক্রম তো ব্যতিক্রম হিসেবে আসে। কিন্তু মোট কথা হচ্ছে, মানুষ সবসময় দেখে ক্ষমতাশালী কারা, প্রতিপত্তিশালী কারা, সে আমার পক্ষে কাজ করবে কি করবে না সেটা হচ্ছে পরে আসে। আগে দেখা যায় ক্ষমতার সঙ্গে যদি আমি থাকতে পারি, সে বহুত যদি খারাপ লোক হয়, সে যদি খুব দুষ্কৃতী হয় কিংবা চোর হয় কিংবা আমার আরও নেতিবাচক সমস্ত কিছু থাকে, তাহলেও দেখা যাবে তার সঙ্গেই আমাকে থাকতে হবে, কারণ সেই আমাকে পথ দেখাবে, সেই আমাকে নিরাপত্তা দিতে পারে। আমি যদি তার বিরুদ্ধাচরণ করি, আমার নিরাপত্তা বিঘ্নিত হবে, আমার সুস্থ স্বাভাবিক যে ছাপোষা জীবন আছে, এই ছাপোষা জীবন বিঘ্নিত হতে পারে। ওই জায়গা থেকে কিন্তু মানুষের সমর্থন তৈরি হয়, সচেতনতার জায়গাটাও আসলে ওই জায়গা থেকেই তৈরি হয়। মানুষ দিনে দিনে তার সচেতনতার অবস্থা পাল্টে যায়। অর্থাৎ আমরা যাকে সচেতনতা বলে মনে করি, সেটা আসলে মানুষের হচ্ছে সবটা হচ্ছে নিজস্ব নিরাপত্তা, আপাত্ত নিরাপত্তা বা কালকে নিরাপত্তা বা পরশু নিরাপত্তার জন্য মানুষ তাদের পিছনেই দাঁড়িয়ে যায় যারা তাকে নিরাপত্তা দিতে পারে। এই জায়গাটা আশা করে মানুষ দাঁড়ায়। একদম মানে ক্ষণিকের নিরাপত্তা, যেটা একটা অন্যতম জিনিস এই নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে প্রভাবিত করে, যেটা আমাদের আলোচনা উঠে আসলো। এবং আগামী 23 তারিখ ভোট, আপনার যে গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকার, মূল্যবান মতবাদ আপনার ভোটদান কেন্দ্রে দেবেন, সবাই ভোট দেবেন, যাকে খুশি আপনি দেবেন, যার পছন্দ মতো প্রার্থী রয়েছেন তাদের দেবেন ভোট।
আমরা এই প্রোগ্রামের মধ্যে দিয়ে কোনো প্রকার কোনো দলকে ফেভার করিনি, কোনো প্রার্থীকে ফেভার করিনি। আমরা জাস্ট শুধু বিশ্লেষণাত্মক একটা আলোচনা করেছি, অ্যানালাইটিক্যাল একটা আলোচনা হয়েছে যে পরিস্থিতিটা ত্রিপুরা রাজ্যের ভোটের ক্ষেত্রে কি হতে পারে, কি কি দাঁড়াতে পারে। কোনো রকম এক্সিট পোল বা কোনো ওপিনিয়ন পোলের কোনো বিষয় নেই। আপনারা দেখতে থাকুন সংলাপ, যে সংলাপ ভাবা যে ভাবনা পথ দেখায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।